হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা জীবনের জন্য পানি এই অধ্যায় শেষ করব। আগের ভিডিওতে আমরা প্রথম অধ্যায় শেষ করছিলাম এক ক্লাসে। অনেক ভালো মতন বুঝেছিলাম প্রথম অধ্যায়টা আপনাদেরকে। এই যে, তাহলে আজকে শুরু করা যাক। এখানে ইয়েগুলো রিমুভ করে শুধু কলমটা রেখে কোনো অপশন নাই। আমরা জীবনে পানির আরেক নাম জীবন, সবাই জানেন এটা। এখান থেকে কিছু পড়ার মতন নাই, যেগুলো পড়ার মতন আছে আমি এগুলো শুধু পড়াবো। সেটা আমি একটু একটু অফ করে দিই। তারপর আমরা পানির ধর্ম বর্ণনা করা হয়েছে এখানে। পানি পানির ধর্ম, তোমাদের কি মনে আছে পানির গোলাঙ্ক ও পরিমাণ কত? পানি যখন কঠিন পদার্থ থাকে সেখানে আহ, বলি ব- বলি বরফ, যে তাপমাত্রা বরফ গলে যায় সেটাকে হচ্ছে বরফের গোলাঙ্কর গোলাঙ্কর এখানে বরফের গোলাঙ্কর 0.0 সেলসিয়াস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা একটু নিচের দিকে যাই। পানির ফুটন্ত 99.99%। তারপর এগুলো খুবই ইম্পর্টেন্ট লাইন, আমি একটু দাগ দিয়েছি, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7, সবাই জানেন। তাপমাত্রা গণনা করুন। বেশি হচ্ছে 1 গ্রাম 1000 কেজি মিটার কিউব, অর্থাৎ 1 সি। 1 সি পানির ভর হলো 1 গ্রাম 1 কিউবের মিটার, পানি ভর হলো 1000 কেজি। তারপর হলো বিদ্যুৎ বা তড়িতের পরিবাহিকতা। বিশুদ্ধ পানি বিদ্যুৎ ও তড়িতের পরিবর্তন হয় না। এতে লবণ কিংবা কিংবা মতন তড়িতের মাধ্যমে পরিবর্তিত হয়। এর পিএইচ এর মান 7, সবাই জানেন। পিএইচ এর মান 7। তোমার কি মনে মনে প্রশ্ন রয়েছে যে আমাদের জীবনের জন্য পরিহার্যতায় এই পানি কি দিয়ে তৈরি? পানি দুইটি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। এখান থেকে এমসিকিউ সিকিউ সবই আছে। এটা আপনি বুঝাই দিই আমি আপনাকে। এটা এস মানে কি বলেন তো? এস মানে পানির অন্য একজনকে এস বলে। এখানে ও দাগ দিয়ে, আবার এস এস দিয়ে এটা একটা দাগ দিয়ে, এখানে এরকম দাগ দিয়ে, এটা ও দিয়ে এস। এটা আছে না, দরকার না, এটা বেশি একটা। তারপর আমরা দেখি একটু কি আরো আছে আমাদের কাছে। আধুনিক আমরা কি জানি যে পানি কোনো এক ধরনের থাকে। আমরা একটু দেখে দিই। তারপর পানির উৎস বলতে আমরা অতি দরকারি পানির উৎস কোথায় থেকে পাই? পৃথিবীতে যত পানি আছে প্রায় শতকরা 90 ভাগের উৎস হচ্ছে সমুদ্র। সমুদ্র পানি প্রচুর লবণ থাকে। সমুদ্র পানি প্রচুর লবণ থাকে। মিলিনিয়ার ওয়াটার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নাম। মিলিনিয়ার ওয়াটার, এটা একটু বেশি গাঢ় হয়ে যায়, সেটা আমি একটু কালারটা চেঞ্জ করে ইয়েলোতে আনি, দেখা বোঝা যাবে তাহলে একটু। পানি পানির বড় উৎস হলো হিমবাহ, তুষার ইত্যাদি। তো ভূগর্ভস্থ পানিতে আমরা নলের কূপের মাধ্যমে তুলে আনি। পাড়ের উপরে জমা থাকা বরফ শুষ্ক গোলা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশে মিঠা পানি আমাদের রান্নাঘরে যে কা- রান্না করার থেকে শুরু করে কাপড় ধোয়া, গোসল করা কিংবা পানি খাওয়া পাই। মাঠ ফসল ফলাতে আমরা প্রচুর পরিমাণে পানির দরকার। এই পানিটা আমরা কোথা থেকে পাই? এই পানিটা আমরা উম, মিঠা পানির মূল কারণ উৎস উৎস আমাদের উৎস থেকে পাই আমরা মিঠা পানিটা বেশিরভাগে। তারপর আমরা তারপর কুসুম পানি, টমেটো সালপা, পদ্মা চাওলা, হাইডিগ্লিয়া, কলমি, ক্যারোদমা ক্যারোদম সেখান থেকে বের করে দিয়েছে কারণটা কি? পিছিয়ে থেকে অটো বের করে দিয়েছে ভাই। সেখান থেকে আমরা একটু এখান থেকে আমরা আবার একটু দেখি। এখান থেকে আমরা আবার একটু দেখি তোমরা কুচুরি খুদা পানা কোথা থেকে পাই আমরা, এগুলো একটু নিজে পড়ে নেবেন ভাই। নিজে পড়াটা আমার বেটার হবে, আমি না পড়ে আপনাদেরকে। আচ্ছা, আমার একটু নয়েসের সমস্যা হচ্ছে। আর সব দিকে নয়েজ সমস্যা হয় ভাই, আমার একটু মাইকের সমস্যা তো, কিনবো মাইক কিনা লাগবে আমার একটা। সেখান থেকে এগুলো একটু পড়ে নেবেন দয়া করে। এই কালারটা ভালো। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে সবসময়, এখান থেকে বেশি একটা প্রশ্ন আছে অনেকটা, এটা একটু পড়ে নিই আমি। তোমরা কি জানো উদ্ভিদে কিভাবে পরিচিত করে? পরিচিতিটা মানে কি বলুন তো? সেখান থেকে আমরা বংশগতভাবে পানি না থাকলে বংশগতভাবে বিরুদ্ধ হয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর জ্বলিত পানিদের পানির প্রয়োজনীয়তা। হাজার হচ্ছে জলজ পানি, মানে জলজ পানি মানে হলো কুমির, ভাল্লুক, ইতি মাছ। তোমরা কি সবাই দেখছো যে মাছ মরে যায়? কেন মারা যায়? যেরকম বাতাস অক্সিজেন বাঁচতে পারি না, আমরা যেমন বাতাস অক্সিজেনে বাঁচতে পারি না, দম বন্ধ হয়ে যায়, মাছের বেলাও তাই ঘটে। মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে, তার ফুলকা এমন ভাবে তৈরি, এটা শুধু পানি অক্সিজেন দিতে পারে। শুধু মাছ নয়, সেখান থেকে পানির পানি অতিরিক্ত মূলধনে প্রচুর নদী নদী পানি আমাদের পরিবেশে খুব গঠিত একটা অংশ। এটা জলজ পদার্থ আর পানি হ্যাভ রিভার। এ পানি কৃষি কাজে লাগে। এ পানি কাজে লাগে কৃষি কাজে। কৃষি কৃষি কাজে লাগে এখানে। সেটি সেটি আবার ব্যবহার করব ওমন নদী, খাল, বিল, সমুদ্র, গোলা পানির পরিমাণ গোলাপ পানির পরিমাণ। পানি গলে হলে সেটা বসবাস পানির উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, কারণ পানি গলে হলে সূর্যের আলো মাটির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না। ফসলের পানি গোলা হওয়ার মূল কারণ কি? পানি গোলার প্রকৃতি নদী ভাঙ্গন পলির কারণে পানি গোলা হয়েছে। এটা আমার হচ্ছে কারণ কি?
থাকে, পানি গোলার কারণে এগুলা উদ্ভিদের জন্য অনেক খুবই ইম্পর্টেন্ট। সেখানে এগুলো একটু নিচে বয়ে নেবেন, দয়া করে নিচে বয়ে নেবেন, এগুলো একটু নিচে বয়ে নেবেন। আচ্ছা, আমার ক্লাসটা কি দেখা যাচ্ছে বললাম তো আপনাদের? পিএইচটা খুব ইম্পর্টেন্ট, পিএইচটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই একটু। পিএইচ হলো এমন একটা রাসায়নিক যেটা দ্বারা পানি বা জলীয় দ্রবণের এসিড ক্ষারীয় নিরাপত্তা নিরাপত্তা পিএইচ এর হয় 7 থেকে এসিড পিএইচ এর মান 7, আমি আগেও বলছিলাম পানির পিএইচ এর মান 7। এমনটা অ্যান্সার সবসময় চলে আসে ভাই পরীক্ষাতে। দেখে নিন একটু এটা, দেখে নিন একটু আপনারা। পিএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ, সাধারণত নদী ক্ষতিকর হয়। গবেষণায় দেখা গেছে পিএইচ এর মান 7 থেকে 8 মাধ্যমে থাকলে তাহলে যেটা জলজ উদ্ভিদ কিংবা পানি বেঁচে থাকার জন্য কোনো অসুবিধা সৃষ্টি হয় না। পিএইচ এর মান যদি এর চাইতে কমে যায় তাহলে ওই পানি মাশরু অন্য জলে মারা যেতে পারে। লবণাক্ত, তোমরা কি জানো আমাদের জাতীয় মাছ ডিম সরাসরি মিঠে পানিতে আছে কেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাই। শরীর থেকে প্রতিবার এরকম মিঠা পানিতে মাছ মিঠা পানিতে ডিম মারা যায়। কারণ হলো মিঠা পানিতে খুব প্রচুর পরিমাণ লবণতা থাকে, ওই লবণতা ডিম ফলে ডিম নষ্ট হয়ে যাবে। সেম ভাবে যে লবণতা থাকে সেটা ডিম ছাড়া সময় মিঠা পানিতে আছে, সমুদ্রে প্রচুর পরিমাণ লবণ থাকে, ডিম নষ্ট করে ফেলে, ফলে ওই ডিম থেকে পোনা মাছ তৈরি হতে পারে না। এখানে খুবই ইম্পর্টেন্ট, যদি দিয়ে যেতে পারে। এখন চাই না, এখন প্রশ্নের মান চেঞ্জ হচ্ছে, এখন নাও আসতে পারে, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসতে পারে। আপনি এটা করতে পারেন ভাই। এটা আমি 4-এর সাথে তুলে যাচ্ছি। আগে তোমার দেখেছি ভূপৃষ্ঠে শর্করা প্রায় 75 ভাগে পানি, কিন্তু বেশিরভাগ পানি শর্করা 97 ভাগে লবণাক্ত। তাই তাই যে পানি আমাদের যে শর্করা 1 ভাগ মিঠা মিঠা পানি ফ্রেশ ওয়াটার সংক্ষিপ্ত আছে, তার অংশ বিশেষভাবে আমাদের যে শর্করা 1 ভাগ শর্করা শর্করা আমাদের নানা রকমের থাকে। তারপর আমাদের চিন্তা করতে হবে। আর সেখানে আর কিছু আছে। ষষ্ঠ শ্রেণীতে আমরা পানিতে চক্র দেখেছি, ষষ্ঠ শ্রেণীতে আমরা বইয়ে ছিল না আমাদের নতুন কারিকুলামের কারণ, নতুন কারিকুলামের কারণে তোমাদের বই চেঞ্জ হয়ে গেছিল না, মনে আছে ভাই? এটা এগুলো তো ছিলই না। আমি তো দেখছি ভাই, এগুলো সব আমি ধারণা আছে ধারণা আছে আমার ধারণা আছে। এতটা মোপা না ভাই, আমি সব জানি ভাই। পরিবেশের সংকেত পানি ভূমিকা, যেসব পরিবেশে পায় পায় উৎপাদনের কিংবা পরিকল্পনা নির্ভর করে। আচ্ছা, এখান থেকে আমি প্রশ্ন আপনাদের বানিয়ে দেবো। এখানে প্রচুর পরিমাণ পড়া ভাই, উদয় এত পড়া দিয়ে রাখছে। 4, পানির বিশুদ্ধ কারণ। ভূপৃষ্ঠে পানি পাওয়া যায় তাতে নানা রকম ক্ষতিকর রাসায়নিক পদার্থ এমনকি রোগ সৃষ্টি করতে পারে। এরূপ জীবন ধ্বংসকারী জীবাণু থাকতে পারে। তাই তাই ব্যবহার আগে পানি বিশুদ্ধ করে নিতে হয়। আম, উম, আহ, পানি কিভাবে বিশুদ্ধ কারণ হতে পারে সেটা নির্ভর করে এটা কোন কাজে ব্যবহার করা হয়। খাওয়ার জন্য উপরে স্বাভাবিকভাবে বিশুদ্ধ পানি লাগলে জমিতে
চ্যাচ কাজের মতন হয়ে যায় পানি। ষষ্ঠ শ্রেণীতে পরিশাবন। ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছি পরিশাবন সম্পর্কে জেনেছি। পরিশাবন হলো তল তরল আর কঠিন পদার্থ মিশ্রণ থেকে কঠিন পদার্থ আলাদা করার একটা প্রক্রিয়া। পানিতে ধুলাবালি কণা শুরু করে নানা রকম ময়লা আবর্জনা কণা থাকে, এদিকে পরিশাবন করে মাটির থেকে দূর হয়ে যায়। ক্লোরিনেশন। যদি পানিতে রোগ সৃষ্টিকারী জীবাণু থাকে তবে তা অবশ্যই দূর করতে হবে এবং সেটা করা হয় জীবাণু জীবাণুনাশক ব্যবহার করে। নানা রকম জীবাণুনাশক পানিতে বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। পানিতে বিশুদ্ধ করার কাজে ব্যবহার করা হয়। যার মাঝে ক্লোরিন জীবাণু ধ্বংস করতে পারে সেগুলা ব্যবহার করতে পারে। পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেট কিট ব্যবহার করা হয় সেটা কি? সেটা হলো মূলত সোডিয়াম এখানে আমরা একটু ইয়েটা বন্ধ করে নিচে দিয়ে একটু কি পড়া আছে, অনেক বড় একটা অধ্যায়। এখানে আবার এখান থেকে আর কই গেছে করা ভাই? এটা কি ভাই রে ভাই, আল্লাহ, এটার জন্য 2টা পার্ট লাগবে আমার এটা শেষ করতে ভাই। পানি ফুটে যাওয়ার কথা তোমরা জেনেছো। এই প্রক্রিয়ায় যে পানি জীবাণুমুক্ত করা হয়, হে অবস্থায় সম্ভাবনা পানিকে খুব ভালোভাবে ফুটালে এতে উপস্থিত জীবাণু ধ্বংস হয়ে যায়। শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট ফুটালে সে পানি জীবাণুমুক্ত হয়। বাসাবাড়িতে খাওয়ার জন্য একটি সহজ এবং প্রক্রিয়া পাতন। পাতন প্রক্রিয়া তোমরা শিখতে জেনেছো। যখন খুব বিশুদ্ধ পানি প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয়। যেমন ওষুধের ওষুধের তৈরির জন্য প্রক্রিয়াজাতকের জন্য রাসায়নিক পদার্থ পরীক্ষা নিরীক্ষার জন্য পুরোপুরি বিশুদ্ধ পানি প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় একটি পাত্রে পানি নিয়ে তাপ দিয়ে সেটাকে পরিণত করা হয়। এটা অত্যন্ত খুবই ইম্পর্টেন্ট একটা ইয়া। পরে ওই ভারসাম্যকে আবার গণপাত্রের মাধ্যমে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়াকে বিশুদ্ধ পানির পদার্থ থাকার সম্ভাবনা খুবই কম থাকে। অত্যাধুনিক মানে ন্যানো প্রযুক্তি ব্যবহারের জন্য মাধ্যমে পানি অতি দ্রুত কার্যকর বিশুদ্ধ হয়ে যায়। আচ্ছা, বাংলাদেশে পানির উৎস দূষণের কারণ কি? বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে পানি পায় খুব সব উৎসব বিশেষ করে ভূপৃষ্ঠের মাটি প্রতিনিয়ত নানাভাবে দূষিত হচ্ছে। এবার আমরা সেই দূষিত কারণগুলা আলোচনা করব। গোসলের পানি কুসুলে রেখে দিয়েছে বেগানের ভিতরে। বা- বড় একটা অংশ নর্দমার ময়লা জড়িত ফলে সেগুলো পানিতে মারাত্মকভাবে দূষিত নয়। এই এই বর্জ্য পানিতে রোগ জীবাণু থেকে শুরু করে নানা রকম রাসায়নিক বস্তু থাকে, যার কারণে পানি দূষণ হয়। আমাদের বাসায় যেসব কঠিন বর্জ্য পদার্থ রয়েছে সেগুলা কি সেগুলা কি আমরা কি করি সাধারণত বাড়ির পাশে ডাস্টবিন অনেক সময় অবিবেচন করার মতন খুলে রেখে ফেলে দিই। এসব বর্জ্য 1-2 দিনের মাধ্যমে পচতে শুরু করে। বৃষ্টিপাত হলে পচা বর্জ্যগুলো সেখানে রোগ জীবাণুর মতো নানা রকম রাসায়নিক পদার্থ থাকে। বৃষ্টির পানির সাথে সাথে মিশে নদ নদী খাল বিল লেকের পানি দূষণ করে। মারার জন্য কীটকার কীটনাশক ব্যবহার করা হয়। এসব থেকে পানি দূষণ হতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। বৃষ্টি হলে অথবা বন্যার সময় কৃষি জমি
বিলুপ্ত হলে কৃষি জমিতে ব্যবহার করে রাসায়নিক আর জৈব সার এবং কীটনা- কীটনাশক বৃষ্টি বা বন্যার পানিতে মিশে পানি দূষণ করে। শিল্প কারখানা থেকে কি পানি দূষণ হতে পারে? হ্যাঁ, পারে। নদ-নদী পানি দূষণের সবচেয়ে বড় একটি কারণ হলো শিল্প কারখানা সৃষ্ট বর্জ্য। যেখান থেকে ভাই এগুলো একটু পড়ে নিয়েন আপনারা। ন- ন- উম, উদ্ভিদ ও পানি এবং মানুষের উপর পানি দূষণ প্রভাব। নদ-নদী, ডোবা, পুকুর, খাল, বিল উৎসবের থেকে পানি দূষণ হলে সেটা উদ্ভিদের, পানি আর মানুষের উপর নানা রকম ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এমনকি কখনো কখনো সেগুলো মারাত্মক আকারে ধারণ করতে পারে। তোমরা কি জানো তো টাইফয়েড, কলেরা, আমাশা এসব পানিবাহিত রোগ, হ্যাঁ, এই সকল জীবনে ধ্বংসকারী রোগ সহ আকারে হতে পারে। কি হতে পারে বুঝতে পেরেছে পারো? এর ফলে পানির অক্সিজেন কমে যায়। যদিও ওই সকল পদার্থই খুব বেশি থাকে, তাহলে পানি দ্রবীভূত অক্সিজেন পরিমাণ একবারে শূন্য নেমে আসতে পারে। তখন পানিতে বসবাস মাত্র সকল পানি অক্সিজেনের অভাবে মারা যায়। এই অবস্থায় বেশি দিন চলতে চলতে এক সময় ওই সকল নদ-নদী, খাল-বিল পানি শূন্য হয়ে পড়বে। আমেরিকা উত্তর হাইড্রোজন নামের 1960 সালের দিকে মৃত্যু ঋতু হিসাবে ঘোষণা হয়। এর কারণ হলো ওই ঋতুর চারপাশে বেশ কয়েকটা ডিরাইজেশন তৈরির কারখানা। এই ঘটনার পর আমেরিকা সরকার আইন করে বিশুদ্ধকরণ শিল্প কারখানা বর্জ্য পানি ঋতু হিসাবে নিষিদ্ধ করে। আমাদের বুড়িগঙ্গা নদীতে এখন কি মাছ পাওয়া যায়? না, পাওয়া যায় না। অর্থাৎ এই অবস্থায় অনেকটাই হৃদরোদ্র মধ্যমে বুড়িগঙ্গা নদীতে নয়। আমাদের দেশে অনেক নদ-নদী পানিতে শিল্প কারখানা সৃষ্টি বর্জ্য পানির কারণে দূষিত হয়ে পড়েছে, যার কারণে এদের অবস্থা হিরে ও হৃদয়ের মতন হয়ে যেতে পারে। এ ব্যাপারে আর পানির জন্য খুব খুব ক্ষতিকর। পানি যদি ক্ষতিকর, এটা খুব ইম্পর্টেন্ট ভাই। যদি কোনো থাকে, উম, তাকে পান করলে পানি শরীরে নানা রকম রোগ হতে পারে। পারদ মৃত্যুস্থান বিকল হলে ত্বকে ক্যান্সার ও বিলুপ্ত হতে পারে। সীসা কিটকিসে মেজাজ, শরীরে জ্বলা-পোড়া থাকলে রক্তশূন্যতা, কিডনি বিকল হওয়ার পরিমাণ খুব মারাত্মক থাকে। আচ্ছা, আর লাগছে কদ্দুর ভাই অধ্যায়, ওগুলা পৃষ্ঠা পড়ে ফেলছি। আমাদের শেষ করে দিব আজকে আপনাদেরকে অধ্যায়টা। বৈশ্বিক উষ্ণতা। এই বৈশ্বিক উষ্ণতা তো আমি দুর্যোগের অধ্যায় পড়াইছিলাম। দুর্যোগ পড়াই নাই আপনাদের কাছে, পড়াবো। বৈশ্বিক উষ্ণতা হলো বিশ্ব বায়ুমণ্ডল তাপমাত্রা যা বিভিন্ন কারণে দিন দিন বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গেলে পানির তাপমাত্রা বেড়ে যায়। প্রায় 100 বছর আগে বায়ুমণ্ডলের 1% সেলসিয়াস কম সেখানে লোডিং হওয়ার কারণটা কি? প্রসেস একটু সেভ হয়। সেভ হয়। মাথাটা গরম হইতেছে এখন আমার কাছে। আবার প্রথম থেকে একান্ন পেজ, একান্ন পেজ। প্রায় 100 বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডল গড় তাপমাত্রা 100 সেলসিয়াসে বেড়েছে। এটা এমন এমন কি ব্যাপার, কিন্তু আসলে এই বিষয়টা অন্তর্ভাবে গুরুত্বপূর্ণ। তা তার কারণে তাপমাত্রা অল্প একটু বেড়ে গেলে মেরু অঞ্চল সহ নানা রকম জায়গায় বরফ গলতে শুরু করে। লবণতা সমুদ্র পানি বেড়ে গেলে
সমুদ্র লবণাক্ত পানি, নদ নদী, খাল বিল, পুকুর, পানি, এক কথায় পানি সকল উৎস লবণাক্ত পানি পড়বে। আচ্ছা, বৃষ্টিপাত একটু পড়ে নেন আপনারা। এটা এটা একটু পড়ে আমরা। বৃষ্টির পানি, পানি পানি দূষণের একটা বড় কারণ হলো বৃষ্টির পানি। পানি দূষণের একটা বড় কারণ হলো বৃষ্টির পানি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইয়া। তোমরা কি জানো রাস্তাঘাটে বেশিরভাগ এলাকায় পাকা পানিতে এখন এর ভিতর দিয়ে ভূগর্ভে যেতে পারে না, ফলে পানিতে জাবিত ময়লা আবর্জনা আর অন্যান্য ক্ষতিকর পদার্থ নিয়ে নর্দমা আর নালা দিয়ে তৈরি একটা জলজ ভাব দেখা যায়। নর্দমা আর নালা দিয়ে তৈরির জন্য জলসা পাওয়া যায়। তোমরা কি বুঝতে তোমরা কি বুঝতে পেরেছো পানি দূষণের ক্ষতিকর বর্জ্যগুলো বড় একটা আমাদের বাড়ির আশেপাশে নানা রকম ক্ষতিকর থাকতে পারে। এগুলা এগুলো এভাবে না ফেলে আমরা যদি যথাভাবে নিজের জায়গায় ফেলি তাহলে পানি দূষণ অনেক কমে যাবে। শিল্প কারখানার বর্জ্য দূষণের প্রতিরোধ। শিল্প কারখানার বর্জ্য পানি নদীর পানি দূষণের প্রধান একটা কারণ। এই দূষণের সবচেয়ে বড় ভালো উপকার হচ্ছে সৃষ্টি বর্জ্য পানি পরিশোধন করে তারপর নদীতে ফেলে। এই পরিশোধনের কাজের জন্য দরকারি বর্জ্য আন্তর্জাতিক কনভেনশন 52তম আন্তর্জাতিক নদীগুলোর পানি ব্যবহারের সম্পর্কে একটি কমিটি রিপোর্ট গ্রহণ করে। বইয়ের ভিতরে পানি কোনো দেশে কোনো আন্তর্বার্ষিক ব্যবহার করতে পারে না। আচ্ছা, এখান থেকে ভাই আপনারা এইটা একটু পড়ে নেবেন, এটা একটু পড়ে নেবেন, এটা একটু পড়ে নেবেন, দরকারি এগুলো যতটুকু পাশে পড়া দিচ্ছি আপনাদেরকে। যতটুকু পাশে আপনাকে পড়ায় দিচ্ছি আপনাদেরকে, এটা একটু পড়ে নেবেন। যেটা আপনাদের পড়ানোর মতন কিছু নাই, নদীটা হলে এটা একটু পড়ে নেবেন। আর কিছু বললে হবে না, যতটুকু পড়ছে ততটুকু পড়েন, আর কিছু লাগবে না অধ্যায়। আমি ওটা ছোট প্রশ্নগুলো আপনাকে দিয়ে দেবো সৃজনশীল সহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় অধ্যায়টাও আমরা শেষ করে ফেলছি। নেক্সট দিন তৃতীয় অধ্যায় শেষ করবো আমরা। তৃতীয় অধ্যায় দুটা পার্ট লাগবে, দ্বিতীয় অধ্যায় অনেক বড় একটা অধ্যায়, রক্ত। ভালো থাকবেন।